হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকের আমাদের আলোচনার টপিক রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এটা এসএলএসটির সিলেবাস অনুসারে আমি সমস্ত রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন সম্পর্কে বলবো। বেসিক্যালি এসএলএসটি সিলেবাস অনুসারে বানানো হলেও এটা কিন্তু প্যারালালি নিট এবং যেই জন্য খুব ইম্পর্টেন্ট লেকচার, যেটা রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ অর্গানিক রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন সম্পর্কে বলা হবে, অর্থাৎ পুনর্বিন্যাস বিক্রিয়া। যে কটা পুনর্বিন্যাস বিক্রিয়া সিলেবাস আছে সেগুলো আমরা পরপর আলোচনা করব। তাহলে প্রথমে আমরা শুরু করব পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। অলরেডি আমার চ্যানেলে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের ভিডিও আছে, কিন্তু স্ক্যাটার ওয়েতে আছে, সেই জন্য সমস্তগুলোকে নিয়ে আরও কিছু যেগুলো এসএলএসটি সিলেবাসে আছে সেগুলোকে নিয়ে এই ভিডিওটা আর কি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে আর নোট করে নাও। প্রথমে আমরা আলোচনা করব পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। তাহলে পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটাই কি হয় সেটা আগে বলি আমি একটা উদাহরণ দিয়ে। পিনাকল এরকম একটা কম্পাউন্ড CH3 যাদেরকে পিনাকল বলা হচ্ছে ইন জেনারেল, বেসিক্যালি অন টু ডায়াল টাইপের কম্পাউন্ড। দেখো এই যে তা এটা পিনাকল আর কি। এটাকে যখন H+ মানে কনসেন্ট্রেট H2SO4 দেওয়া হবে, কনসেন্ট্রেট H2SO4 দিলে বা H+ দিলে এটা রিঅ্যারেঞ্জ করে যাবে, অর্থাৎ পুনর্বিন্যাস হবে এটার হয়ে। এটা যেটা উৎপন্ন করবে সেটাকে আগে লিখি CH3 C11O C CH3 আর কি, এরকম একটা। এটাকে পিনাকলন বলা হয়। এখন কথা হচ্ছে আমরা পিনাকলটা কি করে তৈরি করব। এটা তো অতটাও সহজ সরল যৌগ না, তাহলে এটাকে একটা সরল যৌগ যেমন অ্যাসিটন থেকে এটাকে কিভাবে তৈরি করতে পারি সেটা একটু দেখে নিই। এটা ক্লাস 12 এর যে কোনো পাবলিকেশনের বইতে তোমরা পাবে, যে কোনো পাবলিশার্সের বইতে এটা কিন্তু আছে আর কি। সেটা হচ্ছে আমরা অ্যাসিটন, 2 অণু অ্যাসিটন, তারপরে আমি পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টটা বলছি আর কি। 2 অণু অ্যাসিটনকে বিক্রিয়া করাবো, দেখো ম্যাগনেসিয়াম অ্যামালগামের সাথে বেনজিন মাধ্যমে। বেসিক্যালি কি হবে, এই মাঝখানে দুটো অক্সিজেনের মধ্যে ব্রিজ করবে ম্যাগনেসিয়াম, অর্থাৎ ওখানে বন্ডিং হবে আর কি, এইরকম জিনিসটা হবে। কার্বনের 4টে হাত সবসময় মাথায় রাখবে, তাহলে এইটা তৈরি হবে। এবং কার্বনের যেহেতু 4টে হাত সেই জন্য কার্বন কার্বন একটা বন্ড ফর্মেশন হয়ে যাবে। এবারে এটাকে হাইড্রোলিসিস করলে জল তাপ দিতে হয়, বা হাইড্রোলিসিস করলে জল তাপ অর হাইড্রোলিসিস করলে কিন্তু আমরা এখান থেকে পিনাকল পেয়ে যাবো আর কি, ডাইল কম্পাউন্ড। এইবার আমরা যে রিঅ্যাকশনটা করছি পিনাকলের রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ পিনাকল থেকে পিনাকলন তৈরি হচ্ছে এরকম, ঠিক আছে। এটা অ্যালকোহল তাই অল, ডাইল টাইপ কম্পাউন্ড পিনাকল, আর ওটা পিনাকলন। তাহলে পিনাকলন তৈরি করব কি করে এবং একটু মেকানিজমটা আমরা দেখে নেবো আর কি। কি হয় এখানে, প্রথমে আমরা এঁকে ফেলি পিনাকলটাই। এইবার রিঅ্যারেঞ্জমেন্টটা কি করে হবে তার মেকানিজমটা দেখার চেষ্টা করি।
দেখো অক্সিজেনের মাথায় কিন্তু দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, আর মিডিয়ামে H+, তাহলে এই অক্সিজেন তার লোন পেয়ারের মাধ্যমে H+ কে এক্সট্রাক্ট করবে, তাই তো? তাহলে যেটা হবে একটা গুড লিভিং গ্রুপ পেয়ে যাবে এই কম্পাউন্ডটা, তাহলে H2O এটা কিন্তু একটা গুড লিভিং গ্রুপ, এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেল, বেরিয়ে গেলে কি হবে, জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে পড়ে থাকবে, একদম সিম্পল ভাবে দেখাচ্ছি, জটিল ভাবে দেখাচ্ছি না মেকানিজমটা। CH3 CH3 এটা OH, এখানে একটা প্লাস, তাহলে এইটা একটা কার্বোক্যাটায়ন। দেখো এখানে ড্রাইভিং ফোর্সটা হচ্ছে এই যে এইবার রিঅ্যারেঞ্জমেন্টটা হবে আর কি, যেটাকে আমরা 1 to মিথাইল শিফট বলবো এখানে। তা এই যে এখানে একটা মিথাইল গ্রুপ শিফট হবে 2 নম্বর কার্বন থেকে 3 নম্বর কার্বনে যদি বলি, বা এটাকে আমরা 1 to মিথাইল শিফট বলি, পাশাপাশি দুটো কার্বনের মধ্যে মিথাইল শিফট হচ্ছে, সেই জন্য 1 to মিথাইল শিফট বলা হয়, 1 to মিথাইল শিফট। তাহলে 1 to মিথাইল শিফট যদি হয়, তাহলে এই কার্বন থেকে ওই কার্বনে একটা মিথাইল শিফট হলো, সরি এটাকে আরো ভালো করে দেখানো যায়, কার্বনে একদম ডাইরেক্ট দেখায়, মিথাইল শিফট হলো, তাহলে কি হবে, এই কার্বনটা এখন দেখো, তাহলে ওখান থেকে মিথাইল বেরিয়ে গেল, তাহলে ওর কিন্তু ওখানে কিন্তু পজিটিভ চার্জ, একটু ভেঙে লিখলাম, তাহলে দেখো এইবার কি হবে, এই যে বন্ডটা এখানে ব্যাক করলেই কিন্তু CH3 C ডাবল বন্ড O এটা C CH3 পিনাকলন তৈরি হয়ে গেল। তাহলে একটা হয়ে গেল। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দিই, এই যে জিনিসটাকে জাস্ট দুটো মিথাইল গ্রুপ, দুটো কার্বনের দুটো মিথাইল গ্রুপকে আমরা ফিনাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করব, CH3 PH ফিনাইল, ফিনাইল বলতে C6H5, এখানেও সেই একই রকম ব্যাপার, H+ দেওয়া হলো, তাহলে H+ দেওয়া হলে কি হবে, সেই একই রকম ভাবে দেখাবো, H2 প্লাস PH CH3, তাই তো, আর জল বেরিয়ে যাবে, গুড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ হওয়ার জন্য জল বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো একটু, আমি একটু করে লিখলাম আর কি ঘুরিয়ে, মিথাইল আর ফিনাইলকে এই কার্বনে, কারণ আছে আমি একটু পরে বলছি। দেখো এরকম একটা ব্যাপার। আচ্ছা এইবার এখানে দেখো, এই যে এই কার্বন থেকে এই কার্বনে একটা ফিনাইল গ্রুপ একটা মিথাইল গ্রুপ, তাহলে শিফট হবে, মিথাইল শিফট হবে না ফিনাইল শিফট হবে, সেটা নির্ভর করে মাইগ্রেটিং অ্যাপটিটিউড, মাইগ্রেটিং বা মাইগ্রেটিং অ্যাপটিটিউড, তো সেটা বা মাইগ্রেটিং অ্যাবিলিটি কার বেশি, সেটার উপর, সেটা অনেক ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, ইলেকট্রন মানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তাকে স্টেবিলিটি দেওয়ার প্রবণতা যত বেশি হবে তত মাইগ্রেটিং অ্যাবিলিটি বেশি হবে, তারপরে তার ইলেকট্রনিক এফেক্টের উপর নির্ভর করে, বাল্কি গ্রুপ যত হবে তত কিন্তু তার মাইগ্রেটিং অ্যাপটিটিউড বেশি হবে আর কি। তা এখানে ফিনাইলের মাইগ্রেটিং অ্যাপটিটিউডটা কিন্তু মিথাইলের থেকে বেশি আর কি, ফিনাইল গ্রুপের মাইগ্রেটিং অ্যাপটিটিউডটা মিথাইল অপেক্ষা বেশি, তাহলে এই CH3 এখানে মাইগ্রেট করবে না, এখানে মাইগ্রেট করবে কিন্তু ফিনাইল গ্রুপ,
ঠিক আছে, তাহলে মাইগ্রেট করলো, করার পরে প্লাস একই রকম পিএইচ, এটাকে আমরা বলবো অন টু ফিনাইল শিফট, আগেরটা মিথাইল শিফট করেছিলাম, এটা ফিনাইল শিফট করবো। এখান থেকে দেখাতে পারি আর কি, তাহলে CH3 C ডাবল বন্ড O PH PH CH3। তাহলে এটা একটা। এবার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি একটু বড় টাইপের, এইরকম টাইপের আছে আমার চ্যানেলে, তোমরা ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবে। ফিনাকল রিঅ্যারেঞ্জমেন্টের কিন্তু অনেক ভিডিও আছে। এইরকম যদি কোনো কম্পাউন্ডকে ট্রিট করা হয় তখন কিন্তু বন্ড মাইগ্রেশন হয়, জাস্ট বলে রাখি। এইরকম ভিডিও তার মেকানিজম চ্যানেলে আছে, আমি আর বেশি অনেকগুলো রিয়াকশন বলতে হয় বলে আমি আর করছি না, যারা ইচ্ছুক কিভাবে হচ্ছে তারা চ্যানেল থেকে দেখে নেবে। রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনের যে প্লেলিস্ট আছে সেখানে ঢুকে, তাহলে এটাকে H প্লাস দেওয়া হলো, কি হবে এখানে যেটা হবে বন্ড মাইগ্রেশন হয় এখানে, হ্যাঁ, যেহেতু আদার্স কিছু গ্রুপ নেই সেজন্য এখানে বন্ড মাইগ্রেশন হয়, বন্ড মাইগ্রেশনের মাধ্যমে এইরকম একটা জিনিস তৈরি হবে। এটা ভালো বোঝা যাচ্ছে না, একটু বেরিয়ে গেল, দাঁড়াও। এই যে একটা 5 মেম্বার রিং 6 মেম্বার রিং হয়ে যাবে আর কি, বন্ড মাইগ্রেশন। ঠিক আছে, ডাবল বন্ড এরকম টাইপের জিনিস। এইটা 1 2 3 4 5 6 মেম্বার রিং, আর এটা তো 5 নাম্বার ছিল, তাহলে এরকম ব্যাপারটা হবে আর কি। তারপরে আরো একটা উদাহরণ দিই একটু বড় সড়ো, এরকম একটা কম্পাউন্ড, একে পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া করা। জটিল দেখে এ করার কোনো মানে মাথা খারাপ করে লাভ নেই, একদম সিম্পল জিনিস যেটা হচ্ছে আর কি, এই যে দুটো কার্বন সেন্টারের মধ্যে চেঞ্জটা হবে, এই কার্বন সেন্টার আর এই কার্বন সেন্টার, ঠিক আছে। তা কি হবে H প্লাস দিলে, স্টিরিও কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলছি না আমরা এখানে, নর্মালি এটা একটা ফিনাইল শিফট হয়ে যাবে, ডাবল বন্ড ও হয়ে গেল, এই তাহলে এরকম একটা প্রোডাক্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিনাকলন হলো। আচ্ছা, এই বন্ড মাইগ্রেশন টাইপের উদাহরণ যদি দেখতে চাও আমার চ্যানেলে আসে, দেখে নিও আর কি, আর লাস্টেরটা তো কনসেপচুয়াল আর কি ওই। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব হফম্যান রিঅ্যারেঞ্জমেন্টে। হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট
তাহলে কি করব, হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। হফম্যানে কি হয় দেখা, এই ধরনের রিঅ্যাকশন তোমরা ক্লাস 12 এ পড়েছো সবাই, যে হফম্যান অবনমন বিক্রিয়া রূপে। তা আমি জাস্ট বলি কি হয়, এখানে একটা অ্যামাইড থাকে, অ্যামাইডকে হ্যালোজেন, বেসিক্যালি হ্যালোজেন বলতে এখানে ক্লোরিন বা ব্রোমিন, x ইকুয়ালস টু Cl বা Br, বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে ইউজ করা হয় আর কি, দিলে হ্যালোজেন আর ক্ষার দিয়ে মানে NOH দিয়ে ট্রিট করলে অ্যামিন তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তো বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা কি করে হয় এটা একটু দেখি, মেকানিজমটা বোঝার আছে আর কি। এটারও লেকচার আছে, তবে আমি আরেকবার এখানে এক সূত্রে বাঁধাচ্ছি আর কি। অ্যামাইডটাকে মেকানিজমটাকে একটু দেখার চেষ্টা করি আর কি, মেকানিজমটা কি। তাহলে অ্যামাইড অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তাহলে বেস দিচ্ছি মানে OH মাইনাস দিচ্ছি, অ্যাসিডিক হাইড্রোজেনটাকে স্ট্যাপ করলো, করে কি হবে আর সি ডাবল বন্ড ও এন মাইনাস। এবার মিডিয়ামে হ্যালোজেন আছে, এই এন মাইনাস দিয়ে একটা এক্স অ্যাটাক করলে এক্স খুলে গেল আর কি। তাহলে আলটিমেটলি কি হবে, আর সি ডাবল বন্ড ও এন এক্স হাইড্রোজেনটা ছিল, তাই তো। এরপরে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, তাহলে OH মাইনাস দেওয়া হলে এই অ্যাসিডিক হাইড্রোজেনটা OH মাইনাস তুলে নেবে, কি হবে তারপরে আর সি ডাবল বন্ড ও এন মাইনাস এক্স। এবার রিঅ্যারেঞ্জমেন্টের শুরু কি হবে, প্রথমে দেখো এখানে ব্যাক করলো, CO1টা খুললো আবার জুড়ে গেল, এই আইটা মাইগ্রেট করে এনে গেল, এক্স মাইনাসটা বেরিয়ে গেল। তাহলে প্রথমে নাইট্রোজেন থেকে ইলেকট্রন পেয়ার মাইনাস চার্জ বন্ডে ব্যাক করলো, CO1 খুললো আবার জুড়লো, তারপরে আরটা গিয়ে এখানে অন্যভাবে দেখানো যায় আর মাইনাস হিসেবে বেরোচ্ছে, বা তারপরে গিয়ে এনে গিয়ে অ্যাটাক করছে, এভাবে দেখানো যায়, কিন্তু একেবারেই দেখিয়ে দিলাম রিঅ্যারেঞ্জমেন্টের স্টেপটা, ঠিক আছে, অত জটিল না করে। তাহলে এখানে কি হচ্ছে, আরটা কার সাথে জুড়ছে দেখো, এন এর সাথে, এনটা কার সাথে জুড়ে আছে, কার্বনের সাথে, বাট ডাবল বন্ডেড হলো, এই যে মাইনাসটা ব্যাক করে ওখানে ডাবল বন্ডেড করলো, আর কার্বনের সাথে জুড়ে কার্বন আবার ডাবল বন্ডেড অক্সিজেন, তাহলে এটাকে বলা হয় আইসোসায়ানেট। ঠিক আছে, আইসোসায়ানেট, অ্যালকিল আইসোসায়ানেট। হ্যাঁ, এই জাতীয় কম্পাউন্ডকে যদি জল দেওয়া হয়, এই জাতীয় কম্পাউন্ডকে যদি জল দিয়ে ট্রিট করা হয়, আমি একটা দেখাচ্ছি, এরপরে আরো কিছু রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনগুলোতে জল দিয়ে ট্রিট করার ফলে অ্যামিন উৎপন্ন হয়ে যায়, সেটা কি করে হয় সেটা এই একটা দেখে নিলে বুঝে যাবে আর কি। তাহলে জলের লোন পেয়ার, অক্সিজেনের মাথায় লোন পেয়ার, কার্বন সেন্টার ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারকে অ্যাটাক করলো, পাই বন্ড একটা খুললো, কারণ অ্যাটাক করা মানে জুড়ে যাবে অক্সিজেন, কার্বনের তাহলে ভ্যালেন্সি বেড়ে যাবে, তাহলে একটা পাই বন্ড খুলতে হবে ওকে, অবশ্যই একদম ভ্যালেন্সির খেলা। তাহলে আর এন ডাবল বন্ড এটা মাইনাস, তাই তো। এরপরে আর এন ডাবল বন্ড সি ও মাইনাস আর ওইচ, এটা বা একেবারে জল থেকে ওইচ জুড়ে যাচ্ছে, ওটাও দেখানো যেত আর কি, একই ব্যাপার আর কি। অক্সিজেনের 3টে হাত হয়ে যাচ্ছে বলে
অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ক্রিয়েট করছিল আর অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় প্লাস চার্জ থাকা মানে খতরনাক, সেই জন্য ওই হাইড্রোজেনটা ব্যাক করে ওই প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করে দেবে। ঠিক আছে, ভ্যালেন্সির খেলা যেটা বলছিলাম। এরপরে কি হবে? এরপরে যেটা হবে এই যে মাইনাসটা এখানে ব্যাক করলো, পাই বন্ডটা খুলে নাইট্রোজেনের মাথায় শিফট করলো, তাহলে অ্যাকচুয়ালি নাইট্রোজেনে NH, বা অনেকে এইটাকে এইভাবে দেখায় আর কি, এটা এই অক্সিজেন মাইনাসটা H প্লাস ক্যাপস্টাপ করে ওইচ হলো, তা যা হোক এইভাবেই দেখায়, অসুবিধা কি কিছু? C+1OH +1O হয়ে গেল। এইবার এখান থেকে ব্যাক করলে এটা খুলে গেল, তাহলে আলটিমেটলি আর NH2 উৎপন্ন হলো এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটাই কিন্তু প্রোডাক্ট আর কি এখানে আর NH2। তাহলে আমরা এইটা মেকানিজমটা দেখলাম আর কি, এই মেকানিজমটায় মাধ্যমে কিন্তু আমরা হফম্যান, তাহলে আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে অ্যামাইডকে যদি আমরা NaOH দিয়ে ট্রিট করি তাহলে আমরা অ্যামিন পাবো, অর্থাৎ CO গ্রুপটা অবনমিত হচ্ছে, সেই জন্য এটাকে হফম্যান অবনমন বিক্রিয়াও বলে। কিন্তু যে রিঅ্যারেঞ্জমেন্ট মেকানিজমটা এটা ফলো করে সেটাকে আমরা বলি হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন আর কি, যেটা এখানে হলো আর কি, দেখলে আইসোসায়ানাইড তৈরি হলো আর কি অ্যামাইড থেকে, যে মেকানিজম রিঅ্যারেঞ্জ করে গিয়ে অ্যামিন তৈরি হলো আর কি। তাহলে আমরা যদি বলি অ্যাসিটামাইড CH3 একটা উদাহরণ, CH3 C+1O NH2, অ্যাসিটামাইডকে যদি ব্রোমিন KOH দিয়ে ট্রিট করি তাহলে আমরা কি পাবো? CH3 মিথাইলামিন পাবো। ঠিক আছে, মেন প্রোডাক্ট হিসেবে, বাই প্রোডাক্ট তো কার্বন ডাইঅক্সাইড আছে। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণ, থ্যালিমাইড, এই কম্পাউন্ডটাকে, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এটাকে ব্রোমিন KOH দিয়ে ট্রিট করা হয়েছে, তাহলে কি হবে দেখা যাক। আমি এইখান থেকে শুরু করছি আর কি। OH মাইনাস কি করবে? অ্যাসিডিক হাইড্রোজেনটা তুলবে প্রথমে, এই যে অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে কি হবে? ওইখানে নাইট্রোজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ, N মাইনাস। তারপরে মিডিয়ামে ব্রোমিন, এখানে এই ব্রোমিনকে কি করবে? এই বন্ডটা খুলে যাবে আর কি। C+1O NBr, নাইট্রোজেনের মাথায়। তারপরে কি হবে? তারপরে মিডিয়ামে যেহেতু OH মাইনাস আছে, OH মাইনাস কি করবে? ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাকটা করবে, এই যে এই বন্ডটা খুলে যাবে তখন। ঠিক আছে, ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করবে, তাহলে আলটিমেটলি যেটা হবে এখানে এইরকম একটা সিনারিও তৈরি হবে। এটা OH জুড়ে গেছে, তাহলে কার্বক্সিলেট গ্রুপ, আর এইটা N মাইনাস Br, তাই তো? এরকম একটা কেস হয়ে আছে। এবার এখানে কি হবে? এখানে যেটা হবে, এ ব্যাক করলো, এ খুললো, আবার জুড়লো, আর এই টোটাল এই গোটা গ্রুপটা, এটাকে যদি আর ভাবো, RCON Br এরকম যদি ভাবো, তাহলে এই আরটা কোথায় ব্যাক করবে? নাইট্রোজেনে গিয়ে ব্রোমিনটা খুলে যাবে, সেই রিঅ্যারেঞ্জমেন্ট আর কি হফম্যান, তাই তো? তাহলে সেই রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার ফলে এটার দেখো, ওই যে এই যে আর্ট গ্রুপটা, আর্ট গ্রুপ বলতে এটা, এটা কার সাথে জুড়বে? নাইট্রোজেনের সাথে। নাইট্রোজেন আবার কার সাথে জুড়বে? কার্বন, কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন,
বেশ কিটিন জাতীয় একটা সরি আইসোসায়ানিন জাতীয় একটা কম্পাউন্ড তৈরি হলো, ঠিক আছে। এবার এটার হাইড্রোলিসিস করা হলো, মানে জল দেওয়া হলো, দিলে কি হবে, ওই যে NCO মানে N11C11O এই পার্টটা কি হয়ে যায়, NH2 হয়ে যায়, তাই তো আমরা একটু আগে দেখলাম। তাহলে ওই পার্টটা কিন্তু NH2 হয়ে যাবে, COOH NH2 এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু প্রোডাক্ট ওখানকার, এই যে একটু আগে যেটা দিলাম সেটার প্রোডাক্ট হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে হফম্যান হলো। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্মিড, হ্যাঁ, স্মিড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, স্মিড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। স্মিড রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে কি করা হয়, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি হাইড্রোজয়িক অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, HN3 হাইড্রোজয়িক অ্যাসিড ইন প্রেজেন্স অফ H+, মানে সেটা H2SO4 হতে পারে, H+টার সোর্সটা কিন্তু এখানে H+ এর H2SO4 হতে পারে, সেটাই বললাম, আর NH2 এটা উৎপন্ন হবে। তাই এটা কিভাবে হয় দেখা যাক, একটু দেখার চেষ্টা করি মেকানিজমটা। R(C)O অক্সিজেনের মাথায় দেখো লোন পেয়ার আছে, মিডিয়ামে H+ কি করবে, অক্সিজেনের লোন পেয়ার H+ কে স্ট্যাক করবে, তাহলে এটা কি হবে, R(C)O প্লাস এটা অক্সিজেনের মাথায় লোন পেয়ার, সেটা তাড়াতাড়ি খোলার চেষ্টা করবে, যেহেতু মিডিয়ামে কি আছে, হাইড্রাজিন বলছি সরি, এখানে হাইড্রোজয়িক অ্যাসিড, এর স্ট্রাকচারটা একটু খুলে আঁকা যাক আর কি, স্ট্রেচ করে আঁকা যাক আর কি, এক্সপ্যান্ড করে আঁকলে যেটা লাগছে আর কি, এটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিডের স্ট্রাকচার, ঠিক আছে। এইবার এইখানে দেখো AN- হচ্ছে নিউক্লিওফাইল এর মতো কাজ করতে পারে, ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার অ্যাটাক করলো, অ্যাটাক করে গেল, তাহলে কি উৎপন্ন হবে, RCOH, এখানে OH একই কার্বনে দুটো OH হয়ে গেল, আর জুড়লো কে নাইট্রোজেন, সেখানে একটা হাইড্রোজেন আছে, আর N+11, ঠিক আছে। এবার দেখো একই কার্বনের দুটো OH আনস্টেবল, সেই জন্য কি করবে, জল বের করে দেবে আর কি, তাহলে কি উৎপন্ন হবে এখান থেকে, জল বেরিয়ে যাওয়ার পরে RC(O) তৈরি হয়ে যাবে, NH এইটা এরকম একটা কেস। এবার মিডিয়ামে জল আছে, জল অ্যাসিডিক H+ কে নিয়ে নেবে, তাহলে অক্সিজেনের লোন পেয়ারের মাধ্যমে, তাহলে এই পার্টটা হয়ে যাবে RC(O) N-, এটাকে আমরা N+1N, এটাকে N2+, এইভাবে লিখতে পারি ছোট করে, তাই তো। তাহলে এইবার দেখো রিঅ্যারেঞ্জমেন্টটা হবে, এখানে ব্যাক করবে, এটা খুলবে আবার জুড়বে, আর এটা নাইট্রোজেনে এসে গুঁতো মারবে, N2 বেরিয়ে যাবে, এটা কিন্তু গ্যাস বেরিয়ে যাওয়া, ঠিক আছে, এটা কিন্তু ফেভারেবল আর কি, এনট্রপি রিলিজ হচ্ছে আর কি, তাহলে কি হবে আলটিমেটলি, সেই আইসোসায়ানেট উৎপন্ন হবে RN11C11, তাহলে এটাকে হাইড্রোলিসিস হলে যেহেতু এটা RNH2 তৈরি হবে, তাহলে এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি স্মিথ বিক্রিয়াটা হয়। এবং এইখানকার আমরা যদি একটা অ্যাসিটিক অ্যাসিড নিই, তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে একদম এক ধাপে আমরা
হাইড্রোজয়িক অ্যাসিড এবং H2SO4 দিয়ে যদি ওর অ্যাসিটিক অ্যাসিডকে ট্রিট করি তাহলে আমরা মিথাইল অ্যামিন পাবো। এটাই কিন্তু স্মিথ বিক্রিয়া বা স্মিথ রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। ক্লাস 12 এর বইতে বা অনার্সের বইতে স্মিথ বিক্রিয়ার কথা আসে। স্মিথ তো মেকানিজমটা হয়তো ক্লাস 12 এর বইতে নেই, কিন্তু অনার্সের যে কোনো বইতে আছে। আচ্ছা, এবার একটু অন্যরকম উদাহরণ দিই। সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সানন কম্পাউন্ডকে এরকম একটা জিনিস আছে আর কি। সাইক্লোহেক্সাননকে প্রথমে NH2OH দিয়ে ট্রিট করা হলো, হাইড্রক্সিলামিন। সেটা বেকম্যান, আমি বেকম্যানের পরে আসছি। এইখানে সরি, এখানকার একটা উদাহরণ দিই। HN3H+ দিলে যেটা হবে এখানে উৎপন্ন, যেটা উৎপন্ন হবে সেটা হলো আর কি, আমি একটু দেখাই। সেভেন মেম্বার রিং তৈরি হয়ে গেল, এরকম একটা কিছু তৈরি হবে আর কি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, কার্বন 7টা। তাহলে এটা কি করে হচ্ছে একটু দেখানো যাবে আর কি। সি ডাবল বন্ড ও। তাহলে এইবার এখানে প্রথমে H+, এটা, তারপরে HN, এটা দেখালাম, N- বন্ড N+, ডাবল বন্ড N। হাইড্রোজয়িক অ্যাসিড ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করবে, ফলে যেটা উৎপন্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি OH, এটা N, তাই তো? এরকম কিছু একটা তৈরি হচ্ছে আর কি। এবার এখানে কি হবে, এখানে জল বেরিয়ে যাবে আর কি, অন্যভাবে আর কি। এইটা ডাবল বন্ডেড হয়ে গেল N2+। তাহলে এইটাকেই আমরা ঘুরিয়ে এইভাবে আঁকি, তাহলে আমাদের রিঅ্যারেঞ্জমেন্টটা বোঝাতে সুবিধা হবে আর কি। এখানে সেই বন্ড মাইগ্রেট করবে, এখানে N2 খুলে যাবে আর কি। যেটা হবে 7 মেম্বার রিং হয়ে যাবে। এইখানে কার্বনের সাথে এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের একটা বন্ড তৈরি হয়ে যাচ্ছে। ওই যে যে বন্ডটাকে আমি গোল করে দেখিয়েছি ওই বন্ডটা উঠে গিয়ে 7 মেম্বার রিং তৈরি হয়ে যাবে 6 মেম্বার থেকে। এইখানে কিন্তু প্লাস ডাবল বন্ড N আছে। এইবার কি হবে, জল আছে মিডিয়ামে, এখানে ব্যাক করলো, এখানে অ্যাটাক করলো, ওই যেটা উৎপন্ন হলো আর কি। খুললো, এটা খুলে গেল। তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম
ডাবল বন্ড ও NH, এরকম একটা প্রোডাক্ট পেলাম, যেটা আমি দেখালাম শুরুতেই। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে মিড গেল। এবার আমরা করব বেকম্যান। বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, এখানে বেসিক্যালি অক্সিম, অক্সিম অক্সিমটাকে যখন H+ দিয়ে ট্রিট করা হবে তখন বলা হচ্ছে যে অ্যামাইড তৈরি, জাতীয় জিনিস তৈরি। আর NH C ডাবল বন্ড ও আর প্রাইম, ঠিক আছে, এরকম একটা। তা যাই হোক, এটা কি করে হচ্ছে একটু দেখাই আমরা। প্রথমে H+ নাইট্রোজেনের সঙ্গে যুক্ত OH, H+টা মানে ওর যে অক্সিজেন সেই H+টাকে নেবে আর কি, তুললো, তাহলে আর সি আর প্রাইম ডাবল বন্ড N OH2+, গুড লিভিং গ্রুপ হয়ে গেল। পরে বেরিয়ে যাবে, তা কি করে বেরোবে, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্টের সাথে এটা বেরোবে আর কি। এখানে অ্যান্টি মাইগ্রেশনটা হয় ওই যে লিভিং গ্রুপ তার রেসপেক্টে, তাহলে এই আর প্রাইমটা না মানে মাইগ্রেট না করে আরটা মাইগ্রেট করবে, কারণ জলের OH2+ এর রেসপেক্টে অ্যান্টি, তাহলে অ্যান্টি মাইগ্রেশন হয়। এখানে একটা বৈশিষ্ট্য অ্যান্টি মাইগ্রেশন হয়। মাইগ্রেটিং অ্যাপটিটিউডটা মাইগ্রেশন, অ্যান্টি মাইগ্রেশন, অ্যান্টি মাইগ্রেশন, অ্যান্টি মাইগ্রেশন, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হলো, আর টা কোথায় জুড়লো, নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনটা ডাবল বন্ডেড আছে কার্বনের সাথে, কার্বন আবার আর প্রাইমের সাথে বন্ডেড, তাহলে কার্বনের দেখো তিনটা, তার মানে একটা কার্বন C+, আর মিডিয়ামে জল আছে, জল গিয়ে কার্বন অ্যাটাক করলো, তাহলে আর N ডাবল বন্ড C, এটা OH হয়ে গেল, এটা আর প্রাইম, তাহলে এ হাইড্রোজেন ব্যাক করলো, নাইট্রোজেন কার্বনের পাই বন্ডটা খুলে গেল, উৎপন্ন হবে আর NH, একটা C ডাবল বন্ড O হয়ে গেল, আর প্রাইম হয়ে গেল, এই সেই কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেকম্যান। বেকম্যানের একটা ভিডিও আলাদা ভাবে আমার চ্যানেলে আছে, শুধু বেকম্যান, সেটাও দেখতে পারো। আর এখানে তো একটা কনসেপ্ট দিয়ে দিলাম। এইবার একটা রিয়াকশন সেখানে আমি বলে দিচ্ছি যে কি হবে। আগের কম্পাউন্ডে যেটা হয়েছিল সেখানে N2 ছিল লিভিং গ্রুপ, এখানে OH2 লিভিং গ্রুপ, আর ওই বাকি ওই যে মেকানিজমটা সব একই রকম ভাবে হবে আর কি। মাইগ্রেশন টেশন আর কি। আগেরটা যেমন N2 ছিল লিভিং গ্রুপ নাইট্রোজেন, আর এটাই জল H2 লিভিং গ্রুপ, সেই জিনিসটা সেটা এই আর কি, মানে স্মিডে একটা করিয়েছি যেটা সেই একই রকম জিনিস। সাইক্লোহেক্সানন একে প্রথমে অক্সিম দিয়ে ট্রিট করা হবে। অক্সিম দিয়ে ট্রিট করলে কি হবে, এই অক্সিম বলছি, হাইড্রক্সিল অ্যামিন দিয়ে ট্রিট করা হলো, এটা NH2OH মানে হাইড্রক্সিল অ্যামিন, তাহলে অক্সিম তৈরি হলো। এইবার এখানে কিন্তু এই রিয়াকশনটা হবে বেকম্যান কি করলে, যদি H+ দেওয়া হয়, তাহলে H+ দিলে কি হবে এখানে, তাহলে H+ দিলে কিন্তু সেই প্রথমে H+ নিয়ে এইটা এইরকম গেটআপে যাবে, আমি ছোট্ট করে বলে দিই। অ্যান্টি বন্ড মাইগ্রেশন হবে, এই বন্ডটা মাইগ্রেট করবে এই নাইট্রোজেনে, ওইটা খুলে যাবে আর কি, ঠিক আছে। তাহলে সেই 7 মেম্বার একটা রিং তৈরি হবে আর কি,
7 মেম্বার রিং তৈরি হলো। তারপরে জল এখানে অ্যাটাক করবে আগেরটার মতোই। অ্যাটাক করার পর আলটিমেটলি যেটা হবে, সেটাই লিখে দিচ্ছি, প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট হবে, যেটা ওই আগেরটাই যে প্রোডাক্টটা ছিল, মিডে যে প্রোডাক্টটা ছিল সেই সেম প্রোডাক্ট। ঠিক আছে, ঘুরিয়ে আঁকা হয়েছে আর কি। ক্লিয়ার? তাহলে এরকম কিছু একটা হবে আর কি দেখবেন। তাহলে একটা এগুলো থাকে, এগুলো নিট যেই বলবো না বা এসএলএসটি বলবো না, এই রিয়াকশনটা কিন্তু নেট সেটেও থাকে, আরো হায়ার লেভেলে কিন্তু এই রিয়াকশনগুলো থাকে দেখবেন। নেট সেট গেট, আইআইটি জ্যাম। আচ্ছা, লুজেন, এরপরে আমরা বলবো লুজেন। লুজেন লুজেন রিঅ্যারেঞ্জমেন্ট। লুজেন রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, অনেকক্ষণ ধরে কালো কালিতে লিখছে, একটু কালিটা চেঞ্জ করি। লুজেন রিঅ্যারেঞ্জমেন্টে কি হয়, হাইড্রোঅক্সিমিক অ্যাসিড থাকে, হাইড্রোঅক্সিমিক অ্যাসিড। এটা এই হাইড্রোঅক্সিমিক অ্যাসিডকে ট্রিট করা হয় OH মাইনাস দিয়ে, ঠিক আছে। এখান থেকে আইসোসায়ানেট উৎপন্ন হয় আর NC11O। এবার এটাকে যদি জল দেওয়া হয় তাহলে অ্যামাইড তৈরি, অ্যামাইড বলছি, অ্যামিন তৈরি হবে, যেটা হয়েছে আর কি। ঠিক আছে, তাই এখানে কি করে হয় একটু ছোট্ট করে দেখাই, যে এই জায়গা থেকে এইটা কি করে হয়, যে বেস দিলে। ঠিক আছে, তো জাস্ট এই হাইড্রোঅক্সিমিক অ্যাসিড, হাইড্রোঅক্সামিক অ্যাসিড মানে OH মাইনাস, বেস হাইড্রোজেনটা তুলল, তাহলে RC11O N মাইনাস OH, তারপরে OHটা বেরিয়ে যাবে, তাহলে RC11O N। এইবার কি হবে, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এ ব্যাক করলো, সিও খুললো আবার জুড়লো, আর গিয়ে নাইট্রোজেনে জুড়লো, তাহলে সবার ভ্যালেন্সি দেখো স্যাটিসফাইড। আর এন এর সাথে জুড়লো, এন এর সাথে কার্বনের ডাবল বন্ড, তাহলে আইসোসায়ানেট উৎপন্ন হলো। এটাকে জল দিলে, যেটা আমরা বলেছি অ্যামিন তৈরি হয়, এটাকে জল দিলে অ্যামিন তৈরি হয়। সেটা কি করে হয়, সেটা প্রথমে হফম্যানে আমরা দেখিয়ে দিয়েছি, RnH2। ঠিক আছে, এরপরে কার্টিয়াসে কি হবে, কার্টিয়াস বা কুটিয়াস, অনেকে কুটিয়াস বলে, কিন্তু কার্টিয়াস আর কি। কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। অ্যাসাইল অ্যাজাইড জাতীয় কম্পাউন্ড, অ্যাসাইল অ্যাজাইড এই জাতীয় কম্পাউন্ডকে যদি তাপ দেওয়া হয়, তাহলে রিঅ্যারেঞ্জ করে যাবে, করে গিয়ে আইসোসায়ানেট তৈরি করবে। তাকে যদি জল দিয়ে ট্রিট করা হয় তাহলে অ্যামিন তৈরি হবে। অ্যামিন আর জল দিয়ে ট্রিট করা হলে অ্যামিন আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তা এইবার এখানে মেকানিজমটা কিভাবে আমরা ভাববো। দেখো, প্রথমে অ্যাসাইল অ্যাজাইডকে একটু ভেঙে লিখতে হবে। অ্যাসাইল অ্যাজাইডকে একটু ভেঙে লিখে, অ্যাজাইডটা
অ্যাজাইড বলতে n মাইনাস বন্ড n প্লাস ডাবল বন্ড n, এটা। এবার এখানে কি হবে, এই n মাইনাস মানে ব্যাক করলো, সিও খুললো, তাপ দিলে এটা হবে আর কি, নাইট্রোজেনটা, নাইট্রোজেন এই 8টা নাইট্রোজেনে ব্যাক করলো আর N2টা বেরিয়ে গেল, ঠিক আছে, N2 বেরিয়ে গেল, সেই গ্যাস বেরিয়ে যাচ্ছে, এনট্রপি রিলিজ হচ্ছে, তাই থার্মোডাইনামিক্যালি কিন্তু ফেভারেবল, এনট্রপি বেড়ে যাবে আর কি। আর এন এর সাথে জুড়লো ডাবল বন্ড, এটাকে জল দিলে সেই আগেরটা, আগে যেরকম বলেছি যে জল দিলে অ্যামিন হয়ে যায়, এটা সহজভাবে মনে রাখার একটা উপায় আছে, যে মনে রাখবে এইভাবে যে আর এন ডাবল বন্ড, এটা জল, এইভাবে আর NH2 কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এরকম ভাবে, তাহলে আর NH2 তৈরি হলো, মেকানিজম তো অলরেডি বলেছি, তাহলে আর NH2 কিন্তু প্রোডাক্ট, এইভাবে কিন্তু কার্টিয়াস বিক্রিয়ার প্রোডাক্ট বের হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা যদি বলি এইরকম কিছু একটা নিই, CH3CON3, এটাকে যদি তাপ দিই তাহলে আমরা CH3N ডাবল বন্ড C ডাবল বন্ড O আইসোসায়ানেট, তারপরে তাকে যদি জল দিই তাহলে কিন্তু আমরা মিথাইলামিন পাবো। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব, আর দুটো আছে মোটামুটি, একটা হলো আমাদের ফ্রাইস পুনর্বিন্যাস, আর একটা হচ্ছে ফেভার্টস্কি রিয়াকশন। তা ফেভার্টস্কি একটু আগে একটু বলে দিই ছোট্ট করে। ফেভার্টস্কি রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, ফেভার্টস্কিতে কি হবে, ফেভার্টস্কিতে বেসিক্যালি আলফা হ্যালো কিটোনকে যদি আমরা বেস দিয়ে ট্রিট করি, বেস, তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড অথবা স্টার পাই, কার্বক্সিলিক অ্যাসিড অর স্টার পাই, অর স্টার। তা কার্বক্সিলিক অ্যাসিডটা দিয়ে একটা উদাহরণ দিই আর কি, কি করে আলফা হ্যালো কিটোন থেকে ফেভার্টস্কি রিঅ্যাকশন। দেখো এইরকম একটা আলফা হ্যালো কম্পাউন্ড, ডাবল বন্ড ও, আলফা পজিশনে, সিওর আলফা পজিশনে ক্লোরিন আছে, আর এই দিকটার আলফা পজিশনে দেখো হাইড্রোজেন আছে। যখনই বেস দেওয়া হবে, বেস কি করবে, এই হাইড্রোজেনটাকে এক্সট্রাক্ট করলো, তুললে কি হবে, এইখানে কিন্তু এটা Cl, এইখানে কিন্তু একটা মাইনাস, এবার এই মাইনাস এই ক্লোরিনে অ্যাটাক করবে, কার্বনে অ্যাটাক করবে, কার্বনে অ্যাটাক করলে ক্লোরিনটা খুলে যাবে আর কি, ঠিক আছে, কার্বনে অ্যাটাক করলো, কার্বনে অ্যাটাক করে ক্লোরিনটাকে খুলে যাবে, সিসিএল বন্ধনটা ভেঙে যাবে। তাহলে এখানে কি হলো আর কি, এখানে দেখো নতুন বন্ড ফর্মেশন হলো, উপরে নিচে, উপরে নিচে আছে 5 মেম্বার, উপরে আছে 3 মেম্বার, ডাবল বন্ড ও, তারপরে OH মাইনাস কি করবে, OH মাইনাস ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার CO তে অ্যাটাক করবে, ওটা খুলে যাবে, তারপরে এটা OH জুড়লো,
এটা মাইনাস। এইবার কি হবে, ও মাইনাসটা ব্যাক করবে, এই বন্ডটা খুলে যাবে আর কি। তারপরে কি পাওয়া যাবে, তার ফলে যেটা পাওয়া যাবে 5 মেম্বার রিং, সেখানে যুক্ত আছে এটা মাইনাস, এই কার্বন, এই কার্বনে ডাবল বন্ডেড অক্সিজেন আছে আর ওইচ আছে, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তারপরে মিডিয়ামে জল আছে, জল থেকে এটা ডেল মাইনাস, এইচ প্লাসটা ডেল প্লাস, এইচ প্লাসটা নিয়ে নেবে জল থেকে, নিয়ে মোটামুটি এখান থেকে যেটা তৈরি হবে এরকম রিঅ্যাকশনটাকে আমরা বলি ফেভার্টস্কি বা ফ্যাবোটস্কি রিঅ্যাকশন, ফেভার্টস্কি রিঅ্যাকশন বা ফ্যাবোটস্কি রিঅ্যাকশন। বোঝা গেল রিঅ্যারেঞ্জমেন্টটা। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি আমি একটু বলে দিই সামারিতে। এরকম আলফা হ্যালো কিটোন নিয়েছিলাম আর কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছি ফেভার্টস্কি রিঅ্যাকশন। এটাকে ওইচ মাইনাস দিয়ে ট্রিট করেছি, বেস দিয়ে, বেস দিয়ে ট্রিট করা হয়েছে। এটা তৈরি, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের কথাটা আমি বলবো সেটা হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়ায় কি হবে আমি একটু ছোট করে বলে দিই কি হয়। যদি এরকম ফিনাইল অ্যাসিটেট নিয়ে তাকে AlCl3 দিয়ে ট্রিট করা হয়, ঠিক আছে, এর সাথে HCl ও থাকে আর কি। তা যেটা উৎপন্ন হয় আর কি, অর্থর প্যারা মিথাইল স্যালিসাইলেট টাইপের জিনিস তৈরি হয়ে যায়। এটা প্যারা প্রোডাক্ট, এটা অর্থ প্রোডাক্ট। এবার এটার একটা মেকানিজমটা বোঝা যায়, এটা দু রকম ভাবে বলা যেতে পারে মেকানিজম, ইন্ট্রামলিকুলার পাথওয়ে আর ইন্টারমলিকুলার পাথওয়ে। আমি একটা পার্টিকুলার পাথওয়েতে বলছি, ঠিক আছে, সহজ করেই মেকানিজমটা অনেক রকম ভাবে দেখানো যায়, ইন্টারমলিকুলার, ইন্ট্রামলিকুলার। যা হোক, এখানে ইন্ট্রামলিকুলার মেকানিজমটাই দেখাই আর কি, ইন্ট্রামলিকুলার। অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে আর AlCl3 হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, তাহলে এই A গিয়ে অ্যালুমিনিয়ামে অ্যাটাক করবে,
ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার লুইস অ্যাসিড, ঠিক আছে। তাহলে কি হবে, অক্সিজেন ইলেকট্রন পেয়ার ডোনেট করে প্লাস হয়ে গেল অক্সিজেনের মাথায়, বাকি যে গেট আপটা ছিল সেটা এঁকে ফেলি, আর এখানে এর সাথে AlCl3 জুড়লো, বাট অ্যালুমিনিয়াম ইলেকট্রন পেয়ার নিয়ে Al মাইনাস হয়ে গেল। এরপরে কি হবে, এরপরে যেটা হবে আর কি, যদি দেখাই আমরা, এই যে বন্ডটা ভেঙে যাবে, গেলে কি হবে, না এটা ইন্টারমলিকুলারে দেখাতে হয়, ইন্ট্রামলিকুলারে দেখাতে হয় না, ঠিক আছে, ইন্ট্রামলিকুলারে দেখাতে হয় না, এটা ইন্টারমলিকুলার করলে দেখাতাম আর কি। বা তাহলে এখানে ইন্টারমলিকুলার লিখে দিই, ইন্টারমলিকুলারটাই করি, প্রথমে ভাবলাম ইন্ট্রামলিকুলারটা করবো, তাহলে ইন্টারমলিকুলারটাই করি, মেকানিজমটা ইন্টারমলিকুলারটা। তাহলে ওইটা যদি খুলে যায় আর কি, তাহলে কি হবে দেখো, এখানে এখানে যেটা হবে, খুলে গেছে, মানে এইটা হয়ে যাবে তাহলে ও AlCl3 মাইনাস, আর তৈরি হয়েছে অ্যাসাইলিয়াম আয়ন, এইটা, ঠিক আছে। এবার এখানে যেটা হবে, ফ্রিলক্রাফট অ্যাসাইলেশন হবে, এরকম অ্যাটাক ARAC টাইপের রিয়াকশন, ফ্রিলক্রাফট অ্যাসাইলেশন, ডাবল বন্ড O প্লাস Al মাইনাস CH3, C ডাবল বন্ড O CH3, ঠিক আছে। তারপরে এটা অটোমেটিজম হলো, যে ও AlCl3 মাইনাস, তারপরে কি হবে, H প্লাস দিয়ে দিলে, যেহেতু HCl দেওয়া হচ্ছে H প্লাস, এটা প্যারা দিয়ে অ্যাটাকটা হতে পারে একই রকম ভাবে, ওই হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম, একটা ছোট্ট করে একটা জিনিস বলে দিই, এখানে একটা ইনফরমেশন, AlCl3 অ্যানহাইড্রাস আর HCl দিলে বেসিক্যালি একটা অর্থ আইসোমার, উফ শিট, স্যালিসাইলেট তো না,
অক্সিজেন বেশি লিখে ফেলেছি। COCH3 গ্রুপ অ্যাসাইল গ্রুপ। এটা COCH3 দেখো মেকানিজম, এবার দেখো মেকানিজম দেখলে বুঝতে পারবে তোমরা। CO অ্যাসাইল গ্রুপ COCH3 ঠিক আছে। তাহলে দেখো দুটো প্রোডাক্ট, এই তো অ্যাসাইল গ্রুপ, এটা COCH3 গ্রুপ অ্যাসাইল গ্রুপ ঢুকেছিল আর কি। হ্যাঁ, তাহলে COCH3 গ্রুপ অর্থ পজিশন এবং প্যারা পজিশনে ঢুকতে পারে। এইখানে একটা কমেন্টস করবো আর কি, মাথায় রাখবে COCH3। তাহলে এইটা কিন্তু প্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া, তার মেকানিজম আগে ডিসকাস করা হলো উপরে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এইখানে অর্থ প্রোডাক্ট আর প্যারা প্রোডাক্ট রুম টেম্পারেচার আর হাই টেম্পারেচার দিলে কিন্তু দুরকম প্রোডাক্ট উৎপন্ন হয় আর কি। লো টেম্পারেচারে যদি রুম টেম্পারেচার হয় আর কি, রুম টেম্পারেচার যদি দেওয়া হয় তাহলে প্যারাটা কিন্তু মেজর প্রোডাক্ট হয়। প্যারাটা কিন্তু মেজর রুম টেম্পারেচার, আর এটা মাইনর। আর যখন হাই টেম্পারেচার দেওয়া হবে তখন এই যে অর্থ প্রোডাক্ট বা অর্থ আইসোমার, এটা মেজর হয়ে যাবে, এটা মাইনর হয়ে যাবে প্যারাটা। ঠিক আছে, এর কারণটা হচ্ছে বেসিক্যালি যে আমরা প্যারা আইসোমার, সেই প্যারা আইসোমারের ক্ষেত্রে না হাইড্রোজেন বন্ডিং হয়। তাহলে হাই টেম্পারেচার যেটা তাকে স্টেবিলিটি প্রদান করে, সেই স্টেবিলিটি হাইড্রোজেন বন্ডিংটা ব্রেক করে যায় হাই টেম্পারেচারে। সেই জন্য হাই টেম্পারেচারে অর্থ প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়। ঠিক আছে, আর রুম টেম্পারেচারে কিন্তু প্যারা প্রোডাক্টটা মেজর হয় আর কি। ঠিক আছে, তাহলে প্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হলো, এবং প্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়ায় কি হয় সেটা বলা হলো আর কি, কিভাবে হয় সেটাও বলা হলো মেকানিজমটা, আর আউটকামটা কি আলটিমেটলি সেটাও বলা হলো। তাহলে এইভাবে আর একটা জিনিস যদি কোনো রকম মনে হয় যে এই যে প্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের বা প্রাইস রিঅ্যাকশনের ইনিশিয়াল যে সাবস্ট্রেটটা, অর্থাৎ যেটাকে স্টার্টিং মেটেরিয়াল বলা হয়, স্টার্টিং মেটেরিয়ালটা কিভাবে সিনথেসিস করা যাবে সেটা কিন্তু অনেক রকম ভাবে করা যায়। একরকম পাতে হচ্ছে এইটা, ফেনলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া অ্যাসিডিক মিডিয়ামে, সেটা হতে পারে। অথবা ফেনলকে প্রথমে বেস দিয়ে ফেনক্সাইড আয়নে পরিণত করা হবে, বেস দিয়ে ফেনক্সাইড আয়নে পরিণত করা হবে, তারপরে এর সাথে বিক্রিয়া করা হবে অ্যাসিড ক্লোরাইডের CH3COCl, যেখান থেকে NaCl টা বেরিয়ে যাবে আর কি রিঅ্যাকশনে। তাহলে ওটা উৎপন্ন হবে, এটা স্টার্টিং মেটেরিয়াল OCOCH3। তাহলে আমরা দেখলাম যে এই OCOCH3 যেটা স্টার্টিং মেটেরিয়াল প্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়ার, তাহলে এইটা এরকম যদি কম্পাউন্ড আরেকটা আছে, আমি বলছি এইটা যদি হয় ফিনাইল গ্রুপ দেওয়া থাকে, তাহলেও কিন্তু একই রকম হবে। AlCl3 HCl দিয়ে হিট করলে OH COPH, আর অর্থ এবং প্যারা আইসোমার। কোন টেম্পারেচার কোনটা উৎপন্ন হবে সেটা কিন্তু একটু আগে বললাম বেশি। ঠিক আছে, রুম টেম্পারেচারে প্যারাটা মেজর হয় আর কি। ঠিক আছে, তাহলে এটা প্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন।
তাহলে আজকে আমাদের যে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন নিয়ে লেকচার দেওয়ার কথা ছিল সেটা কমপ্লিট হলো। আমরা হফম্যান, পিনাকলন, কার্টিয়াস, বেকম্যান, স্মিথ, ফেভার্সকি আর হচ্ছে এদিকে ফ্রাইজ সমস্ত রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন নিয়ে কথাবার্তা বলে দিলাম, যেগুলো এসএলএসটি সিলেবাসে ছিল আর কি। আর অবশ্যই এটা প্যারালালি বললাম যে নিট যেই জন্য ইম্পর্টেন্ট, বা কিছু কিছু রিঅ্যাকশন আছে যেগুলো কিন্তু নেট, গেট বা আইআইটি জ্যাম সেগুলোতেও পড়ে আর কি। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।